ইসরায়েল কি এমন চাল চাললো, সারা বিশ্ব যেদিকে তাকিয়েছিল তাদের পুরো আশাতে জল ঢেলে দেওয়া হলো। ভারত এখান থেকে কিভাবে বেরিয়ে আসার প্ল্যান করছে, ভবিষ্যতে ভারত কিভাবে এখান থেকে বেরিয়ে আসবে, আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তি কি হলো, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে আলোচনা করব ভারতবর্ষ নতুন কি ডেভেলপমেন্ট করতে চলেছে। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, আমেরিকা আর ইরানের মধ্যে যখন শান্তি চুক্তি প্রায় হয়ে আসছিল, ঠিক তখনই ইসরায়েল এমন একটা চাল চেলে দিল যেখানে সারা বিশ্বের অঙ্কটাই বদলে গেল। হ্যাঁ বন্ধুরা, সেটা কি? সেটা হলো লেবাননের ওপর ইসরায়েলের ভয়ানক আক্রমণ। আর তার জেরে ভেস্তে গেল বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি, যেটা আমেরিকা এবং ইরান উভয়েই চলেছিল। আমি আগের দিন আলোচনা করেছিলাম যে এই শান্তি চুক্তি পৃথিবীর জন্য কেন গুরুত্বপূর্ণ। যদি আপনাদের এই ভিডিওটি দেখতে ইচ্ছে হয়, আমাদের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি একটু দেখে নিতে পারেন। চলুন আমরা আলোচনা করি। দেখুন, পেট্রোল এবং পেট্রোপণ্য যেমন পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, এই সমস্ত কিছু নির্ভর করছে এই চুক্তির ওপর। আজকের ভিডিওতে আমরা ডিপলি অ্যানালাইজ করব কেন ইসরায়েল এই কাজ করলো, কেন এই চুক্তি হলো না, এখানে ভারত কি মাস্টার মাইন্ডের মতো নিজেদের ফায়দা তুলবে। দেখুন, গ্লোবাল সুপার পাওয়াররা যখন দিশেহারা, তখন ভারত নিজের শক্তি বাড়াচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার গাকে গরম করে দেবে, আমি কথা দিচ্ছি। নমস্কার, আমি রাজকুমার আর আপনি দেখছেন জিওটিক্যাল। যারা নতুন তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই জিওটিক্যাল চ্যানেলটিকে ফলো করতে মোটেই ভুলবেন না কিন্তু। চলুন আমরা ঘটনায় ফিরে যাই। দেখুন, ফেব্রুয়ারি মাসের শেষে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি যে যুদ্ধ পরিস্থিতি চলছিল বা যুদ্ধ সৃষ্টি হয়েছিল, সেখানে লাস্ট কিছুদিন ধরে একটা সিজফায়ার বা যুদ্ধবিরতি মেনটেন করা হচ্ছিল। যদিও আমেরিকা এবং ইরান প্রত্যেকেই চুক্তিভঙ্গ করে আক্রমণ চালিয়েছে, কিন্তু মোটামুটি একটা সিজফায়ারের পরিস্থিতি ছিল। কিন্তু একটা সমস্যা ছিল, এই যে যুদ্ধ, এই যুদ্ধে শুধুমাত্র ইরান নয়, এই যুদ্ধে ইরান এবং আমেরিকা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কেন? ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমেরিকা তাদের উপর অত্যাচার চালাচ্ছে। আর আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বিশ্বব্যাপী যে পাওয়ার, সেই পাওয়ার ধীরে ধীরে কমে আসছিল। কারণ প্রত্যেকে যারা আমেরিকাকে নির্ভরশীল হিসেবে বা রক্ষাকর্তা হিসেবে ভেবে আসছিল, আমেরিকার কারণেই তাদের যে নাভিশ্বাস উঠছে এটা তারা বুঝতে পারছিল এবং আমেরিকার উপর চাপ দিচ্ছিল। এখন ইরান আমেরিকা উভয়েই চাইছিল এটা একটা সিজফায়ার করে চুক্তিটাকে সমাধান করতে, কিন্তু ইরান আমেরিকার কাছে একটা চুক্তি কয়েকটি শর্ত রেখেছিল। শর্তগুলো কি? এক নম্বর হচ্ছে, ইরান চাইছিল তারা পরমাণু বোমা বানাতে সক্ষম যে ইউরেনিয়াম রয়েছে তা তারা দেবে না আমেরিকাকে। নাম্বার টু হলো, আমেরিকাকে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। কেন না, আমেরিকার আক্রমণে ইরানে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ বাবদ $300 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে আমেরিকাকে। এরপরে আরেকটা দাবি ছিল, দাবিটা হচ্ছে আমেরিকাকে লিখিত দিতে হবে যে তারা কখনো ইরানের ওপর আটক করবে না বা অ্যাটাক করবে না। শুধু তাই নয়, আরেকটাও ছিল 4 নম্বর চুক্তি। 4 নম্বর চুক্তি কি? সেটা হলো স্টেট অফ হরমুজ, যেখান দিয়ে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বিশাল বিশাল বাণিজ্য বা বিজনেস কন্ট্রোল হয়, সেই সমস্ত কন্ট্রোল যেন ইরানের হাতে চলে আসে। এখানে আমেরিকা 3টে শর্ত সরাসরি নাকচ করে দেয়। আর 4 নম্বর শর্ত, অর্থাৎ $300 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি প্রায় প্রশ্নই ওঠে না। কেন না,
আমেরিকা এবং ইরান উভয়েরই ক্ষতি হয়েছে, এবং আমেরিকা চায় না যে ইরান ভবিষ্যতে পরমাণু বোমা বানাক। এটা কেন আমেরিকা চায় না? কারণ আমরা এটা জানি যে ইসরায়েল আমেরিকার একদম সুন্দর একটি বন্ধু। যদি ইরান কোনোভাবে পরমাণু বোমা বানিয়ে নেয়, প্রথম আক্রমণ কিন্তু আসবে ইসরায়েলের ওপর। আমেরিকা কখনোই সেটা চাইবে না। তাই ভবিষ্যতে পরমাণু বোমা বানাক এটা আমেরিকা চাইবে না। ঠিক এরকম একটা ক্রিটিক্যাল ডিপ্লোম্যাটিক আলোচনা যখন চলছে, ঠিক সেই সময় এন্ট্রি নেয় ইসরায়েল। ইসরায়েল কি এখানে ছিল না? আমি তো প্রথমেই বলেছি যে ইসরায়েলকে কোনো মুসলিম কান্ট্রি দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। ইসরায়েল কি করলো? ইসরায়েল হচ্ছে আচমকা লেবাননের হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর উপর মারাত্মক আক্রমণ লঞ্চ করিয়ে দিল। আপনারা নিশ্চয়ই জানেন হেজবুল্লাহকে সাপোর্ট করে ইরান। হেজবুল্লাহ যখন ইরানের কাছে সাহায্য চায়, ঠিক তখন ইরান জানায় যে যদি হেজবুল্লাহর ওপর ইসরায়েল আক্রমণ না স্তব্ধ করে বা না থামিয়ে দেয়, তাহলে ইরানের সঙ্গে আমেরিকার কোনো পিস্টকের কথাই আসে না। ইরান আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল হেজবুল্লাহর উপর আক্রমণ থামাবে ততক্ষণ পর্যন্ত শান্তি চুক্তি হবে না। আপনারা ভেবে দেখেছেন ইসরায়েল কেন এটা ঘটালো? একটু গভীরে গিয়ে যদি ভাবেন তাহলে দেখতে পাবেন যে ইসরায়েলের লক্ষ্য কি? গ্রেটার ইসরায়েল তৈরি করা। আপনি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে গোটা 50 বছরে ইসরায়েলের পাশে যে আরব দেশগুলো রয়েছে তাদের জমি একটু করে কিন্তু ইসরায়েল নিয়ে নিচ্ছে। যেমন আপনি যদি দেখেন প্যালেস্তাইনের দিকে লক্ষ্য করে দেখুন, প্রায় বেশিরভাগ অংশ কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। সেটা গেছে কোথায়? ইসরায়েলে। এখন লেবাননের জায়গা দখল করতে চাইছে ইসরায়েল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সময়কালটাকে ইসরায়েল তাদের নিজেদের স্বর্ণযুগ বলে মনে করছে। তারা চাইছে যে ট্রাম্পকে কাজে লাগিয়ে তাদের ঘোষিত শত্রু হামাস বা হিজবুল্লাহকে একরকম নিরঙ্কুশভাবে বিনাশ করতে। ইসরায়েলের জনগণ সরকারকে পূর্ণ সমর্থন করছে, কারণ তারা জানে ইরানের হাতে নিউক্লিয়ার বোমা এলে প্রথম নিশানা হবে ইসরায়েল। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে ইসরায়েলের এই গ্রেটার ইসরায়েল পলিসি সঠিক? অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনার কমেন্টের আশায় থাকব। চলুন আবার চলে যাই আমাদের আলোচনায়। দেখুন, এই এত ডামাডোল পরিস্থিতি আমরা মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি বা গলফ কান্ট্রিতে দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, এই গোটা মধ্যপ্রাচ্যের যেই অশান্তি, তার জেরে ভারতবর্ষের উপকার কি হচ্ছে, বা ভারতবর্ষ এখান থেকে কি করে ফায়দা তোলার চেষ্টা করছে, বা সেখানে কোনো ইফেক্ট আসছে কিনা, এটা জানা আমাদের খুব জরুরি। দেখুন, এই মধ্যপ্রাচ্যের এই যে অশান্তি, এই অশান্তির ফলে আমাদের সারা পৃথিবীতে একটা এনার্জি ক্রাইসিস দেখা দিয়েছে। যেমন পেট্রোল, ডিজেল, গ্যাস এর দাম হু করে বাড়ছে। ক্রুড অয়েলের দাম বাড়ায় আমাদের পেট্রোল ডিজেলের দাম মে মাসে 4 বার বেড়েছে। কমার্শিয়াল এলপিজির দামও বেড়েছে। কিন্তু ভারত কি চুপ করে বসে আছে? না, একদম না। ভারত একটা লং টার্ম সলিউশনের দিকে এগোচ্ছে। এই সম্পর্কে আপনাকে একটু কথা বলে রাখি, মন দিয়ে শুনুন। কোনো দেশকে সুপার পাওয়ার তৈরি করতে গেলে সেখানকার প্রকৃত যে পাওয়ার, সেটা কি? টাকা? না। জনগণ? না। এডুকেশন? নো। প্রথম এবং একমাত্র পাওয়ার হলো এনার্জি। যদি আপনি এনার্জি স্ট্রং করতে পারেন, এনার্জি লেভেল স্ট্রং করতে পারেন, তাহলে সেই দেশ সুপার পাওয়ার হওয়া থেকে বা রিচেস্ট কান্ট্রি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনি লক্ষ্য করে দেখুন মধ্যপ্রাচ্যের দিকে, আপনি লক্ষ্য করে দেখুন আমেরিকার দিকে। যারা যখন তাদের পাওয়ার বা এনার্জিকে নিজেদের ক্ষমতা তৈরি করতে পেরেছে বা এনার্জিকে নিজেদের ক্ষমতার অন্তর্ভুক্ত করতে পেরেছে, সেই সমস্ত দেশই কিন্তু রিচেস্ট বা টপ কোয়ালিটি বা টপ গ্রেডের কান্ট্রি হয়েছে। ভারতবর্ষ কিন্তু এই জায়গাটা নিয়েছে।
চলুন এবার আলোচনায় ফিরে যাই। দেখুন 2026 সালের মে মাসে ভারতবর্ষ ইলেকট্রিক ভেহিকেল বা ইভি বিক্রির পরিমাণ এক ধাক্কায় 79% বেড়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, 79%, অর্থাৎ 79% সাধারণ মানুষ যার যেমন সামর্থ্য সে সেইভাবে নিজেকে পরিবর্তন করছে। এখন আপনি বলবেন এখানে ইভি কিনার সঙ্গে আমাদের সুপার পাওয়ার হওয়ার সম্পর্ক কি? দেখুন, আপনার গাড়িতে পেট্রোল, আপনার বাড়িতে যে মেশিন চলে তাতে পেট্রোল, ডিজেল, গ্যাস, আপনি যদি এটাকে ইভিতে অর্থাৎ ইলেকট্রিকে ট্রান্সফার হয়ে যান তাহলে কিন্তু আপনার পেট্রোল বা ডিজেল লাগছে না। আপনি বলবেন কি ব্যাপার, এরকম কেন কথা বলছেন? পেট্রোল ডিজেল যেমনভাবে আমাদের এনার্জি খরচ হচ্ছে তেমনই বিদ্যুৎ তৈরি হতে তো এনার্জি খরচ হয় না। এখানেই আসছে টুইস্ট। আপনি যদি লক্ষ্য করে দেখেন সারা ভারতবর্ষে ইলেকট্রিক ভেহিকেলের পাশাপাশি সোলার প্যানেল, উইন্ড প্যানেল এগুলো বানানোর দিকে মানুষ বেশি মনোনিবেশ করছে। আমরা যদি লক্ষ্য করে দেখি রাজস্থান যে রেগিস্তান অর্থাৎ যে মরুভূমি, সেই মরুভূমির অফুরন্ত সূর্যের আলোকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ। এবং সেটা আমরা দেখছি, মানে আমরা যদি এ নিয়ে আমি ভিডিও করব, গত কয়েক দশকে এর পরিমাণ, মানে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে ভারতবর্ষ নিশ্চিন্তে সেই বিদ্যুৎ দিয়ে তাদের কাজ চালিয়ে নিয়েও বাইরের দেশে বিদ্যুৎ সরবরাহ করতে পারে বা পারবে। তাহলে ভারতবর্ষ খুব ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তেলের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে। যদি আমাদের তেলের উপর নির্ভরশীলতা কমে যায়, হরমুজ প্রণালী খুলুক বা না খুলুক, রাশিয়া তেল দেখ বা না দেখ, আমরা ইলেকট্রিক দিয়ে দেশ চালিয়ে নেব। আর সেই ব্যবস্থাই করছে আমাদের দেশ। এই যে আমরা ধীরে ধীরে ইলেকট্রিক ভেহিকেলে শিফট হচ্ছি, এটা কি ভারতের জন্য গেম চেঞ্জার নয়? এই পজিটিভ খবরের জন্য আমরা তো একটা লাইক অবশ্যই আশা করতে পারি। আপনারা একটা লাইক বা আমাদের রিসার্চ করার মোটিভেশনকে অনেক গুণ বাড়িয়ে দেয়। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। এই যুদ্ধের সবচেয়ে বড় লার্নিং কি জানেন? যখন যুদ্ধ লাগে তখন কেউ কাউকে বাঁচাতে আসে না। গলফ কান্ট্রিগুলো, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এরা সবাই আমেরিকার ওপর ভরসা করে বসেছিল। যখন এদের ওপর আক্রমণ প্রকৃতই এলো তখন দেখলো আমেরিকা এদেরকে সাহায্য করছে না। এখন তারা বুঝেছে আমাদের ডিফেন্স শক্তিকে স্ট্রং করতে হবে। আর ঠিক সেই জায়গাতেই হলো ভারতবর্ষের বিশাল অপরচুনিটি বা সুযোগ। মন দিয়ে শুনুন ভারতবর্ষ কি করছে। গত 10 থেকে 15 বছরে ভারতের ডিফেন্স সেক্টরে যে হাড় ভাঙা খাটুনি খেটেছে আর তার ফল এখন আমরা ঘরে তুলছি। আপনাদের গর্বে বুক ফুলে উঠবে এই সমস্ত শুনলে। ভিয়েতনামের সাথে ভারতবর্ষের 6,000 কোটি টাকার ব্রহ্মোস মিসাইল ডিল ফাইনাল হয়েছে। এটা কি আপনাদের গর্বের নয়? এরপর ইন্দোনেশিয়ার সাথেও ডিল হতে চলেছে। শুধু ভারত বিক্রি করে সীমাবদ্ধ নয়, নিজেদেরকে শক্তিশালী করবার জন্য ফ্রান্স থেকে আমরা 325 লক্ষ কোটি টাকার বিনিময়ে 114টি আমরা রাফায়েল জেট কিনছি। তার মধ্যে মাত্র 22টি আমাদের ফ্রান্স থেকে আসবে, আর বাকি 92 অর্থাৎ 92টি রাফায়েল ভারত এবং ফ্রান্সের বিজ্ঞানীরা যৌথভাবে ফ্রান্সের মাটিতে নয়, ভারতের মাটিতেই তৈরি করবে। এখানে কি হবে? এখানে 1 নম্বর ভারতের শ্রমিকরা কাজ পাবে, ভারতের ইঞ্জিনিয়াররা কাজ পাবে এবং ভারতের বিজ্ঞানীদের হাতের মুঠোয় চলে আসবে এই সমস্ত টেকনোলজি। আরেকটা ধামাকামূলক খবর দিই আপনাকে। এই মুহূর্তে ভারত বিশ্বের 80টা দেশে ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করছে। ইয়েস, 80টা দেশ। আমেরিকার সবচেয়ে বড় ডিফেন্স কোম্পানি বোয়িং আর লকহিড মার্টিন আজ ভারত থেকে ফাইটার জেট আর হেলিকপ্টারের পার্টস কিনে নিয়ে যাচ্ছে। শুনে আমাদের গর্বে বুক ভরে ওঠে। সবচেয়ে বড় চমক কি হলো জানেন? এই সমস্ত কোম্পানিগুলো ভারতবর্ষের বেঙ্গালুরুতে
FWDA সাইন করছে এবং সেই সাইন করে কাল ভৈরব নামের AI কম্ব্যাক্ট এয়ারক্রাফট ফাইটার জেট ডিজাইন করছে ভারত। পর্তুগাল এবং ভারতের সঙ্গে একটা চুক্তি হয়েছে, যেটা পর্তুগাল আমাদের দেশে তৈরি করবে এই রকম ফাইটার জেট। এতদিন আমরা বিদেশে ডিজাইন করা জিনিস বানাতাম, আজ ইউরোপ আমাদের নিজেদের ডিজাইন করা ফাইটার জেট বানাচ্ছে। বন্ধুরা, ভারতের এই অসাধারণ উন্নতির জন্য কমেন্টে একবার জয় হিন্দ লিখতেই তো পারেন। আমাদের DRDO কিন্তু থেমে নেই, সেখানকার বিজ্ঞানীরা অফুরন্ত পরিশ্রম করে চলেছে আরো টেকনোলজি উপহার দেওয়ার জন্য। ভিডিওর একবারে শেষ পর্যায়ে আপনাকে আমি একটা কথা বলে যাই, সেটা হলো আপনি বাইরের থেকে যতই শক্তিশালী হন না কেন, ঘরের ভেতরে শত্রু থাকলে আপনি কখনো টিকতে পারবেন না। তাই ভারত সরকার সমস্ত প্রতিবেশীদের সাইজ করে ফেলেছে। কীরকম? মায়ানমার অফিসিয়ালি জানিয়েছে যে তাদের মাটি ভারতের বিরুদ্ধে কোনো কাজ ব্যবহার করতে দেওয়া হবে না। পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবাই এখন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে বাধ্য হচ্ছে। সবচেয়ে বড় কাজ হলো স্বরাষ্ট্রমন্ত্রক এবং অমিত শাহ করেছেন। সেটা কি? সেটা হলো অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানো। বর্ডারকে পুরোপুরি সিল করা হচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন NRC এর গুজব, এরপর সরাসরি CA এর লাগু করা, এরপর SIR, তারপর হোল্ডিং সেন্টার তৈরি করা। এই সমস্ত কিছুর দ্বারা কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারীদের ওপর একটা সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করে তাদেরকে চোরা পথে বা সহজ পথে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে যারা চোরা পথে এসেছিল। আগামী 1 আগস্ট থেকে সেন্সার বা জনগণনা শুরু হবে। তার মাধ্যমে এই ফিল্টার করা প্রসেসটা আরও জোরদার হবে। তাই এখনও যারা বাংলাদেশিরা আমাদের এই ভারতের মাটি কামড়ে পড়ে আছো, তাদেরকে বলছি সাবধান হয়ে যাও, তারা তাদের দেশে ফিরে যাও, না হলে কিন্তু কোনো জায়গা নেই ভারতবর্ষে। এই গ্লোবাল ক্রাইসিসের সময় ভারত তার ঘরবাড়িতে শক্ত পাঁচিল তুলছে, তালা মারছে, যাতে দেশের বাইরে কোনোভাবেই অরাজকতা এই দেশের মধ্যে না আসতে পারে। ইরানের ভেতর যেমন মোসাদ বা CIA এজেন্টরা ঢুকে পড়েছিল, ভারতে যাতে এমন কিছু না হয় তার জন্যই এরকম একটা অ্যালার্ট মোড তৈরি করা হচ্ছে। বন্ধুরা, ইসরায়েল বা লেবাননের এই সংঘাত পুরো পৃথিবীর জন্য চিন্তার কারণ হলেও ভারত কিন্তু তার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, EV শিফট, ডিফেন্স এক্সপোর্ট, ইন্টারনাল সিকিউরিটি দিয়ে নিজেকে একটা গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করছে। এটাই হলো আমাদের সাফল্য, আর এই সাফল্য নিয়েই আমরা গর্বে বুক বাঁধব। আর আমাদের কিভাবে ইলেকট্রিকের উপর আমরা ধীরে ধীরে ডেভেলপ করছি, কিভাবে 3rd জেনারেশনের নিউক্লিয়ার শক্তি দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করব, সেই নিয়েও আমাদের ভিডিও আসছে। তাই কোথাও যাবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত ইম্পর্টেন্ট বা মজাদার ভিডিও বা ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি আপনিও দেশের জন্য কিছু করতে যান, পরিবারের জন্য কিছু করতে চান, তাহলে কিছু শিখুন। AI শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন, গ্রাফিক্স ডিজাইনিং শিখুন, আর সেইটা শেখাবে এভার.ডটস একাডেমি। নিচে নাম্বার রয়েছে, নাম্বারে কল করুন। আমাদের সব সময় খোলা রয়েছে 10টা থেকে 7টা পর্যন্ত। আপনি নিজে শিখুন, নিজে ইনকাম করুন, দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করুন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।